পার্থবাবু, দুটো জিনিস হতে পারে। আপনি যদি বলেন মন্তব্য করবেন না, আমি আর একবারও আপনাকে জিজ্ঞেস করবো না, কিন্তু দুটো জিনিস হতে পারে। হয় আপনি অপরাধ করেছিলেন, আপনাকে সঠিকভাবে ধরা হয়েছে, এখনো প্রমাণ হয়নি, যতক্ষণ না প্রমাণিত ততক্ষণ আপনাকে অপরাধী বলা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, কাউকে বাঁচাতে আপনাকে স্কেপগোট করা হয়েছে। কোনটা সত্যি? না, আপনি তো তার আগেই মৃত, তার কিন্তু বাঁচাতে কাকে? সে সময় বলবে কাকে এটার দায় কার? দায় সেই সময়কার যারা ক্যাবিনেটের? শিক্ষা দপ্তরে ছিল, শিক্ষামন্ত্রী এবং পার্থবাবু, কলকাতা শহরে একটা সিংহ শাবক জন্মাতো না মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া। রাস্তায় একটা বকুল গাছ লাগানো হলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা লাগতো। আপনি বলছেন এত বড় শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া একটা এত বড় ঘটনা ঘটিয়ে দিল? আপনি এটা আমাকে বিশ্বাস করতে বলবেন? আপনি যদি মন্তব্য না করেন আমি আর প্রশ্ন করবো না, কিন্তু এটা কি বিশ্বাসযোগ্য? একজনকে তোলবার জন্য হয়েছে। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে আপনার যে ডক্টরেট ডিগ্রি সেটা ভুয়ো। আপনি কি বলবেন? এটা তো সে বলতে পারবে কেন এনজয় করছি। আমি তো আর এক্সট্রা কনস্টিটিউশনাল। আপনি এখনো ডিফেন্সিভ কেন হচ্ছেন পার্থবাবু? ডিফেন্সিভ কেন? আমি অফেন্সিভ। আপনার তো কথা বলার জায়গা, কথা বলার সময়। আরে আমার তো বলছি তো, আমি কখনো ডিফেন্সিভ জীবনে ছিলাম। You have suffered plenty of wars in your life. এখন তো আপনার সত্যি কথা বলার সময়। আপনি এখনো কেন ডিফেন্সিভ? আজকে দলের এই পরিণতি, হারার সঙ্গে সঙ্গেই তাসের ঘরের মতো ভেঙে পড়া, তাসের ঘর বললেও ভুল, বালির স্তূপের মতো ভেঙে পড়া। কি ভেবেছিলেন এরকমটা হবে? আমি কোনোটাই ভাবিনি। একটা অভিযোগ আপনার বিরুদ্ধে যে আপনি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন, আমি নাম করছি না, বাইপাসের ধারের একটি বেসরকারি হসপিটালে দীর্ঘ সময়টা, বেশিরভাগ সময়টা কাটিয়েছেন। কোনো প্রভাব খাটানোর প্রশ্নই নেই। আমি সাংঘাতিক অসুস্থ ছিলাম। তা কিন্তু তারপরে আর অভিযোগ হচ্ছে আপনি জামিন পাওয়ার পর দিনই একদম সেখান থেকে বেরিয়ে চলে এলেন। আপনাকে একদমই না, অসত্য। জামিন পাওয়ার পরেও আমি 7-10 দিন আমাকে থাকতে হয়েছে। না, জামিন পাওয়ার পর যে মুহূর্তে জামিন ঘোষণা হলো যেদিন, সেদিনই আপনি বেরিয়ে চলে এলেন বলে একটা অভিযোগ। না, জামিন পাওয়ার 10 দিন পরে বেরিয়েছি। আপনি উরবান ওয়ার্ডে ভর্তি না হয়ে কেন বেসরকারি হসপিটালে ভর্তি হলেন? জেলের সহবন্দীদের সঙ্গে সহবন্দীরা কিরকম ব্যবহার করেছেন? খুব ভালো। আপনাকে নাকি র্যাগিং এর শিকার হতে হয়েছিল জেলের মধ্যে? মোটেই না, মিথ্যে কথা। এগুলো কি ফ্যাব্রিকেটেড কথা? ফেব্রিকেটেড। আমি মাওবাদী নেতাদের সঙ্গে যোগাযোগ আছে। আরো বেশি করেছিল, ছত্রদার ছিল, সব্যসাচী বাবু ছিল, কার নাম বলবো। পুরনো সঙ্গীদের সেখানে কেমন লাগছিল? একটা সময় তো একসঙ্গে আন্দোলন করেছেন। ভালোই লাগছিল। ছাত্রদল আমাদের সঙ্গে পুরোনো দিনের স্মৃতিচারণ হতো। রেগুলার ছত্রদার তো আমাকে চা করে খাওয়াতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বলছেন, এই বিষয়গুলো কি একেবারেই আপনি বলছেন যে সম্পূর্ণটা মন গড়া? আমি কোনোটাই মন গড়া বলি। তাহলে শান্তনু কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল আপনার? না, কোনোদিন আমি চিন্তামই না। দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তখন আপনি, মহাসচিব ছিলেন আপনি, মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেই দায় কি আপনি এড়াতে পারেন পার্থবাবু? কাকে বাঁচানোর জন্য আপনাকে স্কেপগোট করা হলো পার্থবাবু? যাকে ওঠাবার জন্য যে উঠবে আর আমরা সবাই নামবো। কিন্তু এই পরিমাণ দুর্নীতি এবং আপনার বান্ধবী, তার সঙ্গে আপনার এখনো সম্ভবত যোগাযোগ রয়েছে। কেন থাকবে না? কি কারণ কি? তার ঘাট থেকে আমি সেই অ্যাপার্টমেন্টও দেখেছি, সেই লেক ক্লাব অ্যাপার্টমেন্ট কামারহাটিতে, পৌরসভার জাস্ট উল্টো দিকেই, পৌরসভার পাশেই। সেখান থেকে এই পরিমাণ টাকা পার্থবাবু। আমি কোনো পরিমাণ টাকার সঙ্গে যুক্ত নই। শিক্ষক নিয়োগ দুর্নীতি, এখন প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। তিনি 11.5 ঘন্টা জেরার মুখোমুখি হয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, সময়ের ধারাপাতের গল্প শুনবো পার্থ চ্যাটার্জির কাছে। সেই পার্থ চ্যাটার্জি যিনি অ্যান্ড্রয়েলো কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ, যিনি 2001 সাল থেকে 2005 বারের এক টানা 2021 সাল পর্যন্ত, মানে 2026 সাল পর্যন্ত কনজিকিউটিভ 5 বারের এমএলএ। যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ ছিল না, সে সময় যারা ছিলেন, যে গুটি কতক মানুষ ছিলেন, তাদের মধ্যে অন্যতম পার্থ চ্যাটার্জি। এবং এই সময়ের বাংলার রাজনীতির ইতিহাস যখন লেখা হবে, তখন কোট আনকোট সব থেকে বড় দুর্নীতির শিকার যিনি, এবং যার শিকার অনেকে বলে, অনেক মানুষ বলে মনে করা হয়, সেই পার্থ চ্যাটার্জির কাছে
আহ, মহাকরণের গল্প শুনবো, নবান্নের গল্প শুনবো, জেলের গল্প শুনবো, সময়ের গল্প শুনবো, পার্থ চ্যাটার্জির আগামীর পরিকল্পনা জানবো। 72 বছর বয়সে কেমন আছেন পার্থ চ্যাটার্জি। একটা সময় এই দ্বীপ প্রহরে তিনি সপার্ষদ দৃপ্ত পদচারণায় গোটা বাংলাকে কাঁপিয়ে দিতেন। ডিফ্যাক্টো সেকেন্ড ইন কমান্ড বলা হতো দলের। আজকে পার্থ চ্যাটার্জিকে একা কিছুটা। পার্থবাবু কেমন আছেন এখন? ভালো আছি। আহ, আজকে তো দলের এই অবস্থা, খবরাখবর রাখছেন আপনি? হ্যাঁ, প্রতিদিন খবর রাখি। যোগাযোগ আছে দলের কারোর না, সঙ্গে? দলের লোকের সাথে আছে, দলের কর্তা ব্যক্তিদের সাথে নেই। একটা সময় তো কর্তা ব্যক্তি আপনি ছিলেন। এখন আমি সৈন্য হয়ে গেছি, সেনাপতি নেই। সৈন্য এখনো আছেন? হ্যাঁ, পার্থবাবু, আমি অনেক প্রসঙ্গ, অনেক কৌতূহল মানুষের আছে, সবকিছু, জেলের গল্প শুনবো, হসপিটালের জীবন কেমন কেটেছিল সবটা শুনবো, কিন্তু তার আগে জানতে চাইবো ওই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এখন প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে, তিনি 11.5 ঘন্টা জেরার মুখোমুখি হয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি একা ছিলেন? আপনি আপনার একার পক্ষে এতটা সম্ভব ছিল? দলনেত্রী বা প্রথম কথা, মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না? প্রথম কথা এটা আপনাদের জানিয়ে রাখি যে শিক্ষা সংক্রান্ত যে বেনিয়ম বা দুর্নীতি, কোনটার সঙ্গেই আমি কোনোদিন যুক্ত ছিলাম না, আজও নেই। এই দুটি সংস্থাই স্বশাসিত সংস্থা। এরা নিজেদের প্রেসিডেন্ট, নিজেদের রুলস, নিজেদের ভোট দ্বারা পরিচালিত। সেখানে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কোনো হাত নেই, কোনো চাকরি দেওয়ারই ক্ষমতা নেই, দুর্নীতি তো দূরের কথা। তাহলে আপনাকে এইভাবে, আপনি কি বলছেন আপনাকে স্কেপগোট করা হয়েছে? লোকে তো তাই মনে করে। আমি কি মনে করি তো বিচার্য বিষয়, তাই বলতে চাই না। কিন্তু এই পরিমাণ দুর্নীতি, এবং আপনার বান্ধবী, তার সঙ্গে আপনার এখনো সম্ভবত যোগাযোগ রয়েছে, কেন থাকবে না? কি কারণ কি? তার ঘাট থেকে আমি সেই অ্যাপার্টমেন্টও দেখেছি, সেই লেক ক্লাব অ্যাপার্টমেন্ট কামারহাটিতে, পৌরসভার জাস্ট উল্টো দিকেই, পৌরসভার পাশেই, সেখান থেকে এই পরিমাণ টাকা। পার্থবাবু, আমি কোনো পরিমাণ টাকার সঙ্গে যুক্ত নই। কিন্তু এলো কি করে এই পরিমাণ টাকা? না, সে তো যারা বিচার করবে তারা বিচার করবে, আমি আপনি তো বিচার করবো না। যারা বিচার করা তারা বিচার করছে, তখন জানতে পারবে। দুর্নীতি কি আদৌ হয়েছিল? কোন দুর্নীতির সঙ্গেই আমি যুক্ত নই, তো আদৌ হওয়ার কোন প্রশ্ন উঠছে কোথায়? দুর্নীতি কি হয়েছিল আপনি যুক্ত না থাকলেও? আমি দুর্নীতি বলবো না, আমি বলবো বেনিয়ম হয়েছিল। আচ্ছা, সে বেনিয়মে যতটা পেরেছি আমি আমার সময়কালে তা মিটিয়েও দিয়েছি। এবং বেনিয়ম গুলো থাকলে সংশ্লিষ্ট সেই প্রতিষ্ঠানগুলোর যারা প্রধান বা চালিকা শক্তি, তাদেরকে বোঝানো উচিত তাদের নিজস্ব আইন আছে, নিজস্ব কর্মপদ্ধতি, স্বাধীনভাবে তারা চলে। এখানে তো মন্ত্রী বললেই তো কিছু হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বলছেন, এই বিষয়গুলো কি একেবারেই আপনি বলছেন যে সম্পূর্ণটা মন গড়া? আমি কোনোটাই মন করা বলি। তাহলে আমি বললাম অভিযোগ না প্রমাণিত হলে সত্য বলাটা আমার উদ্দেশ্য নেই। না, এটা তো একদম টেকনিক্যাল কথা পার্থবাবু, কিন্তু টেকনিক্যাল কথা কেন, এটাই তো সত্যি কথা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই বিষয়ের সঙ্গে আদৌ যুক্ত ছিলেন, আপনি কি বলবেন? সময় বলবে, যারা ধরেছে তারা বলবে। কি কেউ প্রত্যক্ষ ভাবে জড়িত থাকে, কেউ পরোক্ষ ভাবে জড়িত থাকে, কেউ আবার অন্যকে জড়িয়ে ফেলে তাদের নিজেদের ক্ষমতা প্রদর্শনে। কোনটা যে সত্যি ছিল, যারা তদন্ত করছেন তারাই বের করবেন, আমি আর বের করবো? শান্তনু কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল আপনার? না, কোনোদিন আমি চিনতামই না। শান্তানুকে তবুও চিনতাম, কুন্তলকে কোনোদিনই চিনতাম। দলনেত্রী বেনিয়মের কথা মুখ্যমন্ত্রী বা দলনেত্রী জানতেন? নিশ্চয়ই জানতেন, নাহলে তিনি আমার সঙ্গে কি করে প্রেস ক্লাবে গেলেন? গিয়ে তিনিই তো বললেন যে তোমাদের চাকরির ব্যবস্থা
পার্থদাকে বলছি করে দেবে। কমিটি তৈরি হলো। তার অনিয়ম বেনিয়ম এই প্রশ্ন আসছে কি করে? দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তখন আপনি, মহাসচিব ছিলেন, আপনি মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, সেই দায় কি আপনি এড়াতে পারেন পার্থবাবু? কি হলো কি যে আমি দায়িত্ব এড়াবো? এই যে বেনিয়মের দায়। বেনিয়ম তো যেগুলো শুনেছিলাম সব কটাই মিটিয়ে দিয়েছিল। তারপরে আমি চলে আসার পরে এখন সূর্য অনেক বেনিয়ম টেনিয়ম হয়েছে। পার্থবাবু, তৎকালীন মুখ্যমন্ত্রী, আপনার দলনেত্রী, এখন দলনেত্রীও বলা যায় না, আপনি ভেবেছিলেন যে তিনি আপনাকে এইভাবে আপনার কথা অনুযায়ী স্কেপগোট করবেন, বা 21শে জুলাইয়ের পরের দিন আপনাকে যেভাবে যে পরিণতির মুখোমুখি হতে হলো? দুর্ভাগ্যের এটুকু বলতে পারি। ঠিক কি ঘটেছিল পার্থবাবু? না, যাকে তুমি বিশ্বাস করেছো, তোমার বিশ্বাসযোগ্যতা, তার উপরে এত আশ্বাস বিশ্বাস থাকা উচিত ছিল না। আপনি মনে করেন এখন এটা আপনার উপলব্ধি? হ্যাঁ, হ্যাঁ। কাকে বাঁচানোর জন্য আপনাকে স্কেপগোট করা হলো পার্থবাবু? যাকে ওঠাবার জন্য, যে উঠবে আর আমরা সবাই নামবো তার জন্য। এই আমরা সবাইয়ের মধ্যে কি এখনো আপনি আছেন? আমরা সবাই বিভিন্ন ভাবে লোকে আছি। হুম। আমিও বিভিন্ন ভাবে একলা ছিলাম, এখন আর একলা নেই, সবাই দেখছি তাই। সবারই অভিযোগ আছে, সবাই চলে যাচ্ছে। বঞ্চ নেত্রী বড় একা, দল বড় একা। কোন দল পার্থবাবু? নতুন তৃণমূল, তৃণমূল নাকি কংগ্রেস। বিদ্রোহী তৃণমূল, নাকি ঋতব্রত তৃণমূল? কোন তৃণমূলের কথা আপনি বলছেন? আমি ঋতব্রত তৃণমূল তৃণমূল আমি বুঝি না। পার্থবাবু, আমি এই বিষয়ে অবশ্যই আসবো পরে, একটুখানি জানতে চাইবো যে এই জীবনটা ঠিক কেমন ছিল। আপনাকে কি ওয়ার্ডে রাখা হয়েছিল, নাকি একদম প্রথম দিন থেকেই কেবিনে সেলে ছিলেন আপনি? সেলে। কেমন কাটতো, কেমন ভাবে দিন কাটতো? পড়াশোনা করে কাটতো। একটুখানি যদি কারাবাসের অভিজ্ঞতা বলেন আমাদের। পড়াশোনা করে কাটতো। কত বড় ছিল আপনার ওয়ার্ড, এই সেল? ছোট সেল। আমার খুব আনন্দ লাগতো যে আমার পিছনের সেলেই থাকতেন শ্রী অরবিন্দ, আচ্ছা। আর কিছুটা দূরে নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনাকে কি খাট দেওয়া হয়েছিল? প্রথম দিকে দেওয়া হয়নি, পরে আবেদন করাতে দিয়েছিল। এবং আপনার মানে নেচার স্কল থেকে শুরু করে সবকিছু এই সেলের মধ্যেই? সেলের মধ্যে সবকিছুই সেলের। পৃথিবীটা কতটা বদলে গিয়েছিল পার্থবাবু? যতটা ক্ষমতার অলিন্দ থেকে একেবারে একদম গড়ি থেকে রাজপথ যদি বলা যায়, মানে না, রাজপথ আমি থেকে তো গড়ি বলা আমি যায়। তো রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম। হুম। আমার একা সবকিছু করবার অভ্যেস ছিল। হুম। আমার অভ্যেসের পরিবর্তন হয়েছে বটে, কিন্তু আমার অভ্যেস থাকার জন্য সেটা একটা আমার অ্যাডভান্টেজ হয়েছে। না, এটা তো পার্থবাবু হলো প্র্যাকটিক্যাল দিকটা, কিন্তু সাইকোলজিক্যাল দিকটা, যে পার্থ চট্টোপাধ্যায় আর ক্ষমতার একদম শীর্ষ থেকে পড়াশুনো করতাম রামকৃষ্ণদেব, গীতা, মা সারদা দেবী, শঙ্কর, সুচিত্রা ভট্টাচার্যর বই, সুনীল গাঙ্গুলির বই, এইসব পড়তাম। জীবনচর্যার তো একটা পার্থক্য অবশ্যই এসেছিল, কারণ কিছু অ্যামেনিটিস, কিছু ফ্যাসিলিটিস এর সঙ্গে মানুষ অভ্যস্ত হয়ে যায়, সেখানে কিছুই নেই। কিভাবে আমার জীবনযাত্রা কোনোদিনই এমন মাপের ছিল না যাতে আমার খুব ক্ষতি হতে পারে। আমি খুব সাধারণ ভাবে জীবনযাপন করেছি। তাহলে অত বড় চাকরি ছেড়ে এসে পলিটিক্স করবার মতন অবশ্যই আমি সেই প্রশ্নে হিম্মত ছিল না। হ্যাঁ। আমি সেই হিম্মত তো দেখিয়েছি। জেলের সহবন্দীদের সঙ্গে সহবন্দীরা কিরকম ব্যবহার করেছেন? খুব ভালো। আপনাকে নাকি র্যাগিং এর শিকার হতে হয়েছিল জেলের মধ্যে? মোটেই না, মিথ্যে কথা। এগুলো কি ফ্যাব্রিকেটেড কথা? ফেব্রিকেটেড। আমি মাওবাদী নেতাদের সঙ্গে যোগাযোগ আছে। আরো বেশি করেছিল, ছত্রদার ছিল, সব্যসাচী বাবু ছিল, কার নাম বলবো। পুরনো সঙ্গীদের সেখানে কেমন লাগছিল? একটা সময় তো একসঙ্গে আন্দোলন করেছেন। ভালোই লাগছিল। ছত্রদার মাহাতোর সঙ্গে পুরোনো দিনের স্মৃতিচারণ হতো? রেগুলার ছত্রদার তো আমাকে চা করে খাওয়াতো। তাই ওখানে চা করে খাওয়ানোর ব্যবস্থা আছে? নিশ্চয়ই আছে। আচ্ছা, মানে আবার করতে পারেন, ইনমেট করতে পারেন? কেউ কেউ করতে পারে। আচ্ছা। সারাদিন কি আপনি কি কারাগারের যে পেরিফেরি সেখানে বেরোতেন, নাকি সারাদিনই সেলের? না, বেরোতাম।
আচ্ছা, একটা অভিযোগ আপনার বিরুদ্ধে যে আপনি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন, আমি নাম করছি না, বাইপাসের ধারের একটি বেসরকারি হসপিটালে দীর্ঘ সময়টা, বেশিরভাগ সময়টা কাটিয়েছেন। কোনো প্রভাব খাটানোর প্রশ্নই নেই, আমি সাংঘাতিক অসুস্থ ছিলাম। তা কিন্তু তারপরে আর অভিযোগ হচ্ছে আপনি জামিন পাওয়ার পর দিনই একদম সেখান থেকে বেরিয়ে চলে এলেন। আপনাকে একদমই না, ইউ আর ডিক্লেয়ার্ড ফ্রি। অসত্য অসত্য। জামিন পাওয়ার পরেও আমি 7-10 দিন আমাকে থাকতে হয়েছে। না না, জামিন পাওয়ার পর যে মুহূর্তে জামিন ঘোষণা হলো যেদিন, সেদিনই আপনি বেরিয়ে চলে এলেন বলে একটা না অভিযোগ। না না, জামিন পাওয়ার 10 দিন পরে বেরিয়েছি। আপনি উরবান ওয়ার্ডে ভর্তি না হয়ে কেন বেসরকারি হসপিটালে ভর্তি হলেন? আমি অন্যান্য ওয়ার্ডে ভর্তি হতে চাইনি, তাই। কেন চাননি পার্থবাবু? চাইনি, সবাই মনে করতো উডবান ওয়ার্ডে গিয়ে আরাম করবার জন্য নেতারা যাচ্ছে। আমার তো তা ছিল না, আমার তো রোগ সীমান্ত প্রায় এখনো রয়েছে। একদমই, আমি তো এসেই দেখলাম। তো সেই সময় আপনার খাদ্যাভ্যাস বা কিছু সেখানে কেমন কেমন ছিল জেলের মধ্যে? একই একই, আমি তো খেতাম একসময় নিশ্চয়ই ভালো, কিন্তু খাওয়া খুব কষ্ট হয়নি। ফল আসতো বাড়ি থেকে, তারপর ওখানকার যারা ইনমেট ছিল, কনভিক্ট আসামি, তারাও আমাকে অনেক সময় কি খাবেন বলুন, আমার বাড়ি থেকে এসছে আমি দেবো ওকে, এইসব আদান প্রদান করেই ছিলাম। কারাগার কি শিক্ষা দিল পার্থবাবু? ঐক্যবদ্ধ ভাবে বেঁচে থাকা যায়, এটাই শিক্ষা। খুব বিলাসিতাহীন ভাবেও প্রাথমিক চাহিদা পূরণ। একদম, খুব ঐক্যবদ্ধ ভাবে বেঁচে, মানে যেখানে সার্ভাইভালটাই মূল কথা, সার্ভাইভ করাটাই মূল কথা। হ্যাঁ। পার্থবাবু, আমি এরপরে আসবো যে বিষয়টা, আজকে দলের এই পরিণতি, হারার সঙ্গে সঙ্গেই তাসের ঘরের মতো ভেঙে পড়া, তাসের ঘর বললেও ভুল, বালির স্তূপের মতো ভেঙে পড়া। কি ভেবেছিলেন এরকমটা হবে? আমি কোনোটাই ভাবিনি। কেন হলো এরকমটা? দল পরিচালনার ক্ষেত্রে সংস্কৃতিগতভাবে দল তার পুরনো লাইন থেকে সরে গেছে, সেই কারণেই হলো। আপনি পুরোনো দিনের কর্পোরেট এক্সিকিউটিভ পার্থবাবু, আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে দল কর্পোরেট কায়দায় দল পরিচালনা করার জন্য এই অবস্থা। ও জানে না কর্পোরেট মানেটা কি। আচ্ছা, কর্পোরেট মানে কি যে ভালো ভালো দামি দামি গাড়ি চাপতাম আর ঘুরে বেড়াম, তা তো নয়। কর্পোরেট পরামর্শ দেয় কিভাবে সিস্টেমাইজ করে। দল তো সিস্টেমাইজের বদলে দলটাকেই খুব করে দলের রিপ্লেসমেন্টে চলে এলো পরামর্শ। কাউকে নেতা তৈরি করবার জন্য পরামর্শদাতা এলো, দলকে সুসংহত এবং শক্তিশালী করবার জন্য তো আসেনি। আইপ্যাক কি এর জন্য দায়ী বলে আপনি মনে করছেন? দায়ী 100 ভাগ। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই দায় এড়াতে পারেন? নিজের হাতে তৈরি করা দলকে এইভাবে কেন আইপ্যাকের হাতে চলে যেতে দিলেন? আমি বলবো যে দায়িত্ব এড়াতে পারে না, কিন্তু দায়িত্ব সম্পূর্ণ তিনিই করেছেন, এটা ঠিক নয়। অর্থাৎ আমার একটা মনে প্রশ্ন, অনেকের মনে প্রশ্ন, জ্যোতিপ্রিয় মল্লিক, কুণাল ঘোষ, অনেকেই আফটার বিইং বিহাইন্ড দ্য বার, তারা দে গট টিকিট, সাম অফ দেম ওয়ার ইলেক্টেড অ্যাজ এমএলএ। আপনি নমিনেশন পেলেন না কেন? আমি ক্যারাম বোর্ডের লাল গুটি বলে তাই। কিন্তু লালগুটিতে ছিলেন না আপনি, আপনি তো স্ট্রাইকার ছিলেন। স্ট্রাইকারটাই তো লাল। আপনি যে কোনো ক্যারাম বোর্ডের লালকে কেন আগে ফেলতে চান নম্বর বেশি পাওয়া? হ্যাঁ, কিন্তু আপনি তো গুটি ছিলেন না, স্ট্রাইকার ছিলেন একটা সময়। আমি তো বললাম আমি রেড ছিলাম। কুণাল ঘোষ, মুকুল রায় কেন দল ছেড়ে গেলেন? ছাড়িয়ে দেওয়া হলো। সম্পর্ক ছিল বিজেপিতে যাওয়ার পরে? নিঃসন্দেহে শেষ দিন পর্যন্ত সম্পর্ক ছিল। মুকুল রায়ের প্রয়াণে খবর পেয়েছিলেন আপনি সেই সময়? মুকুল রায়ের প্রয়াণে তখন গিয়েছিলেন আপনি হসপিটালে। তখন আপনি হসপিটালে। তার ছেলের সঙ্গে কথা হয়েছে, শুভ্রাক্ষর সঙ্গে কথা হয়েছে। মদন মিত্রের সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ, ভালো। হসপিটালে মদন মিত্র দেখাশোনা করেছে, এসেছে, খোঁজ খবর নিয়েছে। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের পরিষদীয় দলের নেতা, আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূল। তিনি বলছেন যে কে কোথায় কি করছে জানি না, আমরাই আসল তৃণমূল। নবান্ন ছেড়ে মুখ্যমন্ত্রীকে চলে যেতে হলো, ঠিক আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে
মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে তাড়িয়ে দেবে, এটা কি আপনি ভেবেছেন? তাড়িয়ে দেওয়াই তো হলো। বলুন কত। আমি তাড়িয়ে দেওয়াটাকে বলবো না, আমি বলবো যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নিজেদেরকে শক্তিশালী করেছে, তারা শক্তিশালী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিত্যাগ করেছে। আপনি জেল থেকে বেরিয়ে সোনালী গুহর সঙ্গে যোগাযোগ করেছিলেন, ওভার ফোন কথা বলেছিলেন কার সাথে? সোনালী গুহর সঙ্গে। না, সোনালী গুহর সঙ্গে আমার জেল থেকে বেরিয়ে কথা হয়নি, পরবর্তীকালে কথা হয়েছে। তাই তো বলছি, পরবর্তীকালে জেল থেকে বেরিয়ে মানে সেদিনই নয়, পরবর্তীকালে সোনালী গুহ, মুকুল রায়, মদন মিত্র, পার্থ চ্যাটার্জি, মানে গুটি কত, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় এখন আর নেই, তিনি প্রয়াত হয়েছেন। শুরু তো হয়েছে পঙ্কজ দাকে নিয়ে। পঙ্কজ দাকে দিয়ে, পঙ্কজ দা এই মুহূর্তে নেই, তাই তার কথা আর বললাম না। এবং একটা সময় নির্বেদ রায় ছিলেন, যদিও তারপরে তিনি আবার চলে গিয়েছিলেন, আবার এই মুহূর্তে তার অবস্থান, তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন। আপনাদের হাতে যদি আজকে থাকতো দলের রাশ, আপনি কি মনে করেন যে এই বৈতরণীও পার করতে পারতেন? প্রথমত এইরকম একটা অবস্থা হতে দিতামই না। ঠিক কি অবস্থা হয়েছিল? কারেক্টিভ মেজার্স নিতাম। ঠিক কি অবস্থা হয়েছিল? একজনকে তোলবার জন্য হয়েছে। একজনের পক্ষে এত কিছু, এই যে এত করাপশনের অভিযোগ, দিকে দিকে তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতাদের, পাড়ার নেতাদের, প্রাসাদও কম। আপনার বাড়িতে আমি এসেছি, আপনার বাড়ি তো একদমই অত্যন্ত সাদামাটা বাড়ি, সে অর্থে বিলাস বৈভবের কোনো ছাপ নেই। আপনি নিজে দেখেছেন কিনা জানি না, প্যালেশিয়াল বিল্ডিং, পাড়ার তৃণমূলের নেতাদের, তার কারণ হচ্ছে এর জন্য একা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। তার 100 বার দায়ী হচ্ছে আইপ্যাক। যেখানে টাকার পরিবর্তে পদ বিক্রি হয়, সেখান থেকে জিনিস ঘটবেই। নাহলে তুমি চুরি করো, খাও, আর আমায় দাও। এই নীতি আইপ্যাক তৈরি করেছিল বলেই তো আমি বলছি ক্যাশ অ্যান্ড ক্যারি। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি একটা সময় দিনে 30,000 টাকার ড্রাই ফ্রুট খেতেন, আপনার বিলাস বেসনের কোনো অন্ত ছিল না। কি বলবেন আপনি? সে তো আপনি নিজে থেকে যাচ্ছেন। এ তো 30 কেন 3 টাকাটাও খাই না, দেখলে তো বুঝতে। না সেটা তো এখন, তখনও তাই। তখন অনেক বেশি সুযোগ ছিল। আমি যে চাকরি করতাম ওটা, তাতে 30,000 টাকার ড্রাই ফ্রুট খাওয়াটা খুব একটা অন্যায় ছিল না। কোম্পানির চাকরি ছেড়ে সিনিয়র এক্সিকিউটিভ, আপনি কেন পলিটিক্সে এলেন? সেটা আজকে আর বিশ্লেষণ করে কোনো লাভ আছে? কারণটা পার্থ? এসেছিলাম মমতাকে দেখে, মমতার পাশে দাঁড়িয়ে কাজ করবার জন্য। আমি তো টাকা অর্থ ছেড়েই পতাকা ধরেছি, পতাকা ধরে তো আর অর্থ গ্রহণ করি। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে আপনার যে ডক্টরেট ডিগ্রি সেটা ভুয়ো, আপনি কি বলবেন? এটা তো হাইকোর্টে গিয়েও প্রমাণ করতে পারেনি কেউ, এটা ভুয়ো। নরেন্দ্রপুরে পড়াশোনা করেছি, সেটা ভুয়ো। ইকোনমিক্স অনার্স নিয়ে পাস করেছি, সেটা ভুয়ো। ল পাস করেছি, সেটা ভুয়ো। MBA পাস করেছি কলকাতা ইউনিভার্সিটি থেকে, সেটা ভুয়ো। লন্ডনে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে গেছি, ব্রিটিশ কাউন্সিলের পয়সা, সবটাই ভুয়ো। আমার বেঁচে থাকাই তাহলে ভুয়ো? না, একদমই না। পার্থবাবু, বেনিয়মের যে খবর, তখন কি কিছু কিছু কানে আসতো যখন আপনি দপ্তরে ছিলেন? বেনিয়ম মানে মূলত চাকরি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রকম, মানে কিভাবে গোটা ব্যাপারটাকে ম্যানিপুলেট করতেন, মাকড়সার জালটা কিভাবে বিছিয়েছিলেন? সে তো তিনি বলতে পারবেন, আমি তো মাকড়সার জালে কতটা 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 জানতে পেরেছিলেন? আপনি বেনিয়মের খবর তো পেয়েছিলেন বললেন। হ্যাঁ পেয়েছিলাম, আমি একমত হয়নি। যা যা সিদ্ধান্ত সবসময় নিয়েছে একমত হয়নি। কি সিদ্ধান্ত? কনস্টিটিউশনাল এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা ভোগ করতো, পরে তাই হয়েছে। ও যা বলবে সেটাই শেষ। চাকরি বিক্রি হয়েছিল অভিযোগ করে লোকে, কিন্তু এখনো পর্যন্ত একজনও প্রমাণ করতে পারেনি। হাওয়া গরম করা যায় খুব, কিন্তু কাউকে প্রমাণ করতে গেলে সেটা আইন আদালতে প্রমাণ করতে হয়। এখনো তা প্রমাণিত হয়। মানুষের নশনে, পারসেপশনে, মানুষের পারসেপশনে এটা ঘটেছে, কিন্তু তা চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী তখনই হয়
যখন সেটা প্রমাণিত হয়। প্রমাণিত ছাড়া তো এগুলো তো পারসেপশন থেকেই যাবে। রাজীব গান্ধীকে বোফোর্স নিয়ে এত কিছু বলা হয়েছিল, কিন্তু তারপর রায়ে দেখা গেল যে রাজীব গান্ধী সম্পর্কে যে চুরির কথা বলা হয়েছে তা সত্য না। এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার একটা মানুষ কেন এনজয় করবেন সেক্ষেত্রে যদি তার মানিটারি কোনো ইন্টারেস্ট না থাকে? কত সেটা সে বলতে পারবে কেন এনজয় করছে। আমি তো আর এক্সট্রা কনস্টিটিউশনাল আপনি পাওয়ার এখনো ডিফেন্সিভ কেন হচ্ছেন কত? ডিফেন্সিভ কেন, আমি অফেন্সিভ। আপনার তো কথা বলার জায়গা, কথা বলার সময় আরে আমার তো বলছি তো, আমি কখনো ডিফেন্সিভ জীবনে ছিলাম। ইউ হ্যাভ সাফার্ড প্লেন্টি অফ ওয়ার্স ইন ইউর লাইফ। এখন তো আপনার সত্যি কথা বলার সময়, আপনি এখনো কেন ডিফেন্সিভ? ডিফেন্সিভ না, আমি অনেকটা কারেক্টিভ মেজার্স এর মধ্যে দিয়ে যাচ্ছি। এবং যেহেতু আদালতটা এখন আমার কাছে সামনে বিচার্য বিষয়, তাই এমন ভাবে করছি যাতে বিচার্য বিষয়ের উপরে আদালত যেন আমাকে কিছু না বলে। যা বলবার আদালতেই বলতে হবে। ফাইন। অন্যান্য যে আপনি ক্যাবিনেটে তখন যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করার যে মিটিং, সেই মিটিং এ আপনি নিজে উপস্থিত ছিলেন এবং ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়া সেটা হতো না, সেটা নিয়ে কি বলবেন আপনি? সেটা নিয়ে আমি বলবো যে খুব খারাপ ডিসিশন ছিল না। কেন বলছেন এ কথা? এই কারণেই ছিল না, ওদেরই নিতে হবে এরকম তো কোনো কথা নয়। হুম। নাম্বার অফ প্রসিকিউশন অনেক বেড়েছিল, ফলে তারা আসতে পারতো, হুম। সেই সুযোগ নষ্ট হচ্ছে। ভারতবাবু, এসএসসি টোটাল প্যানেল যে কন্টামিনেটেড প্যানেল ছিল এন্ড ইট ওয়াজ ভিশিয়েটেড, সেটা আপনার কেমন লেগেছে? না সেটা আমি জানতাম না, সেটা আমার পক্ষে জানা সম্ভব না, আমি বলতে চাইছি যে একজন সিনিয়র মানুষ হিসেবে 26,000 শিক্ষক শিক্ষিকার এই যে চাকরি চলে গেল, 26,000 শিক্ষকের চাকরি যাওয়াটাকে আমি কখনো সমর্থন করি না। কি হতে পারতো? যারা দোষী তা আইনের মধ্যেই ছিল ওদের, সেই আইন ব্যবহার করে। এসএসসি তো সেগ্রিগেশন করলো না ভারতবাবু। না না, আমি বুঝি টেন্টেড আনটেন্টেড তো সেগ্রিগেশন করলো এটা না। তো করলো, এসএসসি করা উচিত ছিল। হুম। এবং যারা টেন্টেড নয়, মানে যারা যোগ্য, হুম। তাদের আবার কেন পরীক্ষা দিতে হবে? তাদের তো যোগ্য কারা এখন তো সেই প্রশ্ন উঠে আসছে। না, ওরা তো দিয়েছে অযোগ্যদের না, কিন্তু সেটা তো সম্পূর্ণ নয়। বলছেন যে সাম আর মেনশনড অ্যাজ টেন্টেড and some are not specifically mentioned and tainted, কিন্তু আনটেন্টেড কাউকে বলা হচ্ছে না। সুপ্রিম কোর্ট তা বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে বলেই তো আজকে প্যানেল ক্যান্সেল হয়েছে। না, সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা বলতে পারো, স্পেসিফিক্যালি মেনশনড অ্যাজ তোমরা বলতে পারোনি। হ্যাঁ, তাই না, কেন পারবে না বলতে? সেটাই তো আমার প্রশ্ন। এসএসসি তো বলা উচিত ছিল, কেন বললো না? কাকে বাঁচাতে? জানি না, কাকে বাঁচাতে? আমি তো জানি না, আমাকে তো বাঁচাতে না। না, আপনি তো তার আগেই মৃত, তার কিন্তু বাঁচাতে কাকে? সে সময় বলবে কাকে। কিন্তু 26,000-এ যারা যারা যোগ্য বলে বিবেচিত ছিল, তাদের চাকরি যাওয়া উচিত ছিল না। আমি কোনো মতেই তা 100 বার, মানে যিনি এক পয়সাও কাউকে উৎকোচ দেননি, কিছু না, তার হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং আফটার বিইং ইন সার্ভিস ফর লাস্ট 7 or 8 years তাকে যদি চাকরি থেকে চলে যেতে হয়, তাহলে তো সেটা ভয়ঙ্কর। কিন্তু এটার দায় কার? দায় সেই সময়কার যারা ক্যাবিনেটের, শিক্ষা দপ্তরে ছিল, শিক্ষামন্ত্রী এবং পার্থবাবু, কলকাতা শহরে একটা সিংহ শাবক জন্মাতো না মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া। রাস্তায় একটা বকুল গাছ লাগানো হলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা লাগতো। আপনি বলছেন এত বড় শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া একটা এত বড় ঘটনা ঘটিয়ে দিল, আপনি এটা আমাকে বিশ্বাস করতে বলবেন? আপনি যদি মন্তব্য না করেন আমি আর প্রশ্ন করবো না, কিন্তু এটাকে বিশ্বাসযোগ্য? যা বিশ্বাসযোগ্য আইন আইন তো সে কথা বলবে। আমরা তো অনেক কিছুই বিশ্বাসযোগ্য মনে করি না, আবার অনেক কিছু মনে করি বিশ্বাসযোগ্য। আইনই শেষ কথা বলে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা, এটা কি বিশ্বাসযোগ্য? তার নিজের দল তার হাতে নেই, তার নিজের তৈরি করা দল তার হাতে নেই। বিশ্বাসযোগ্য মাত্র মনে হয়। এটা আপনি বিশ্বাস করতে পারছেন? না, বিশ্বাস করতে পারছেন নিশ্চয়ই। যে কারেক্টিভ মেজার্স মমতা ব্যানার্জির নেওয়া উচিত ছিল, তা তিনি হয়তো ব্লাড ইজ থিকার দ্যান দ্য ওয়াটার, সে নীতি অবলম্বন করার ফলেই হয়তো হয়েছে।
পার্থবাবু, আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন, নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়? আমি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার বাড়িতে ঢোকার মুখে এখনো দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা, উল্টো দিকের যে আপনার বসার জায়গা, সেখানে বিশ্রামাগার, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ছবি, ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখনো কি তাহলে সামহাও আপনি ইউ আর উইক অন দেম? নট উইক অন দেম, শি ইজ দি রোল মডেল ফর মি। আমি তাকে আমার রোল মডেল বলে, এন্ড দ্য রোল মডেল ট্রিটেড ইউ অ্যাজ এভিল। ইভেল যারা মনে করছে, আমি এখনো তাকে এতটা ইভেল। পার্থবাবু, দুটো জিনিস হতে পারে। আপনি যদি বলেন মন্তব্য করবেন না, আমি আর একবারও আপনাকে জিজ্ঞেস করবো না, কিন্তু দুটো জিনিস হতে পারে। হয় আপনি অপরাধ করেছিলেন, আপনাকে সঠিকভাবে ধরা হয়েছে, এখনো প্রমাণ হয়নি, যতক্ষণ না প্রমাণিত ততক্ষণ আপনাকে অপরাধী বলা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, কাউকে বাঁচাতে আপনাকে স্কেপগোট করা হয়েছে। কোনটা সত্যি? কোন অপশনটা আপনি নেবেন? স্কিপ করবো কথাটা না একটা কঠিন শব্দ। আমি শুধু বলবো যে দলে আমার উপস্থিতি যে অংশের লোকের ভালো লাগছিল না, তারা সংগঠিত উপায়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। সেই অংশ কারা? প্রমাণিত হয়ে যাচ্ছে তো সে অংশ কারা। আপনি মন্তব্য করবেন না? বলতো না, সে তো প্রমাণিত। আপনি কি রাজনীতিতে আছেন এখনো? আমি মাঠ ছেড়ে যাইনি। সাইড লাইনে আছেন নাকি মাঝ মাঠে আছেন? আহত হয়ে আছে। রিটায়ার্ড হার্ড? রিটায়ার্ড। উইল ইউ কাম ব্যাক টু দ্য ফিল্ড? সার্টেনলি। কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিষদীয় দলের সঙ্গে? ঋতব্রতর কথা কেন বলছেন? ঋতব্রত সিপিএম থেকে আসা একটা লোক। আসা না, বিতাড়িত। ওই হলো আসা, বিতাড়িত যে কোনো হোক, আমি ওটার মধ্যে নেই। আমি মমতার প্রতি আকৃষ্ট ছিলাম, আমার মোহভঙ্গ হয়েছে, কিন্তু আশা ভঙ্গ হয়নি। বৃথা আশা মরিতে মরিতেও মরে না। মরে নাই, এখনো মরে নাই। আগামী দিনে? আগামী দিনের কথা তখন ভাববো। এখন তো প্রচুর ভাবার সময়। পড়াশোনা করছেন? লিখছেন? জেলের কথা লিখছেন কিছু? কুণাল ঘোষের বন্দি ডায়েরি পড়েছিলেন? পড়েছি। আমি ওই ধরনের তো বিদ্বান লোক নই। আমি জেলের অব্যবস্থার কথা। কি অব্যবস্থা চোখে পড়েছিল? পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো হসপিটালের কোনো সুযোগই নেই, ডাক্তার নেই, থাকলে 3-4টে ডাক্তার। আপনাদের ক্যাবিনেটের, আপনাদের মিনিস্ট্রির ব্যর্থতা বলছেন? আপনাদের গভর্নমেন্ট অ্যাবসলিউটলি ব্যর্থতা। প্রদীপের নিচেই অন্ধকার। তারপর জেলার জেল পুলিশ, তাদের যে একটা উপকার ছিল, 30 দিনের বেশি তারা একটা ছুটি পেত 87 থেকে, তা বন্ধ করে দেওয়া হলো। কলকাতা পুলিশ যা পায় তা ওরা পায় না। এটা তো সাংঘাতিক ব্যাপার। আজকে আপনার পুরনো দল, কোন দলকে আপনার দল ঠিক বলবো জানি না, অফিসিয়াল তৃণমূল কংগ্রেস এখন কার, তার লোগো কার, তার ফান্ড কার, হাইকোর্টে নিষ্পত্তি হবে। আমি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আর বলতে পারছি না, যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দল বা কাকলি ঘোষ দস্তিদারের দলও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে তৃণমূল কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে কিনা সেটা আমি তৃণমূল কংগ্রেস জানি না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সেই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, আজকে যদি আপনাকে ফিরে যেতে হয় রাজনীতিতে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন পার্থদা বেহালা পশ্চিম আপনাকে আবার দেখতে হবে, দেখবেন? প্রথম কথা, এটা কাল্পনিক প্রশ্ন। যেদিন সে প্রশ্ন আসবে সেদিন ভেবে দেখবো। কি ভাববেন? ভেবে দেখবো। আমি তো মমতাকে, এখনো তো আশাভঙ্গ হয়নি। আমি তো আবার বলছি, আশাভঙ্গ হয়নি। নীতির থেকে সরে গেলে নিশ্চয়ই তখন ভাববো, যাকে রোল মডেল ভেবেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে অনেকে বলছেন সিপিআইএম বিরোধিতা ছাড়া কোনো নীতি ছিল না, সিপিআইএম কে হারিয়ে দেওয়ার পরে আর কোনো নীতির বালাই ছিল না, তখন শুধুই দুর্নীতি। শুধুই দুর্নীতি হলে 15 বছর থাকতে পারত না। 5টা ভালো কাজ, লক্ষ্মীর ভান্ডার ভালো কাজ, মেয়েদের ক্ষমতায়ন ভালো কাজ, রাস্তাঘাট উন্নততর করা ভালো কাজ। একটাও কারখানা হলো না। কারখানা তো হয়নি। আমি আপনার এতে খারাপ লাগেনি? আপনি তো হাইলি এডুকেটেড একজন ম্যানেজমেন্ট স্টুডেন্ট। আমি তো টিসিএস কিনেছিলাম, কিন্তু তারপরে হয় আমি চেষ্টা করেছিলাম। অনেকে এসেছিল, টাটারা এসেছিল, টিসিএস,
তারপর আজিম ফেমজি, তাকে এখন তো বিজিবিএস নিয়েও, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়েও তো প্রচুর প্রশ্ন উঠছে, কিছু জানতেন সেরকম? ভদ্রলোককে জিজ্ঞাসা করুন যিনি করেছিলেন। যিনি শিল্পমন্ত্রীর উপরেও মাথায় শিল্পমন্ত্রী ছিলেন, ফিকির আবার সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি বলতে পারবেন। কিন্তু বাংলায় কর্মসংস্থান না হয়ে রাম বাম ডান এইসব বলে কোনো লাভ হবে না। বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, যাবেন, যোগ দেবেন? না, বিজেপির সঙ্গে কিন্তু বিজেপির লোকরা তো, তৃণমূলের লোকরাই তো বিজেপির লোকের এখন মাথা, সে মাথার সঙ্গে তো। শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা দীর্ঘ সময় আপনার কেটেছে রাজনৈতিক জীবন, কি বলবেন? আজকে তিনি মুখ্যমন্ত্রী। আমি শুভেচ্ছা জানিয়েছি তো, আমি পারিনি, ও পেরেছে, এটা তো বড় কথা। স্বাধীনভাবে চালু হওয়াটা না খুব সোজা, রাখাটা আরো কঠিন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, আমার শাহজাহান কবিতার কথা মনে পড়ছিল। পার্থ চট্টোপাধ্যায় এখনও বললেন, বৃথা আশা মরিতে মরিতেও মরে নাই। তৃণমূল কংগ্রেস জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। হি স্টিল হার্ড নাট টু ক্র্যাক, আই মাস্ট অ্যাডমিট। পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বললাম। এই কথোপকথন আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন পার্থবাবু, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।